আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আসি। প্রথমে আসি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আল জাজিরিয়ার একটি সংবাদ মানে মিটিংয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় একটা সাক্ষাৎকার দিয়েছে। কিন্তু তিনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেটা তুলে ধরেছেন প্রথম আলো পত্রিকায়। আপনাদের আগে আমি এই পত্রিকায় কী লিখেছে তা আপনাদের সাথে শেয়ার করি, পরে বিশ্লেষণ করব। সুপ্রিয় দর্শক, পত্রিকাটিতে লিখেছেন প্রথম আলো পত্রিকায়, হাসিনা বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ দেননি, জয়ের এই দাবিটা কতটা সত্য। এবার বিস্তারিত। আল জাজিরিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্চালক শ্রীনিবাসন জৈন একটি গুরুতর প্রশ্ন নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওজেদ জয়ের মুখোমুখি হন। প্রশ্নটি ছিল একটি ফাঁস হওয়া অডিও কথোপকথন নিয়ে। জয়ের দাবি তার মা কোনো হত্যার হুকুম দেননি, কিন্তু এই ফোন আলাপের রেকর্ড জয়ের দাবির বিপরীত। যৌন সরাসরি প্রশ্ন করেন। তিনি বললেন, আপনি যখন বললেন আপনার মা কোনো নির্দেশ দেয়নি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুলি করার, তখন আপনি কি আল জাজিরিয়ার প্রতিবেদন, বিবিসির প্রতিবেদন এবং সেই প্রচারিত রেকর্ডিংগুলোর কথা দেখছেন, যেখানে শোনা যায় আপনার মা বলছেন তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমোদন দিয়েছেন? তিনি শেখ হাসিনা বলেন, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপের নির্দেশনা দিয়ে দিছি, এখন লিথার উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এটা শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ দিয়েছেন। এবং সেই অডিওগুলো কিন্তু অনেক আল জাজিরিয়া, বিবিসি বাংলা, বিবিসি সমস্ত পেপার পত্রিকা, আবার যে মিডিয়াগুলো সবগুলোই কিন্তু ফাঁস হয়েছে এবং বিচারের কার্যের সময় কিন্তু এগুলো একদম প্রকাশিত হয়েছে, আপনারা জানেন। এর জবাবে সজীব ওজেদ জয় জোরালোভাবে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আল জাজিরিয়া ও বিবিসি দুটি ওই ক্লিপ খণ্ডিতাংশ ব্যবহার করেছে, ফলে অর্থ বিকৃত হয়েছে। তিনি এগুলো অস্বীকার করছে এবং বলছেন যে এগুলো আসলে অর্থ বিকৃত হয়েছে, কারণ খণ্ড খণ্ড ওগুলো ফোন আলাপগুলো প্রচার করছে। জয়ের ভাষায় হাসিনা বলেন, তিনি বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের রক্ষার জন্য অস্ত্রধারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতি দেন। জয় আরও দাবি করেন, তার মায়ের ওই নির্দেশ কেবল সহিংস বিক্ষোভকারী, সশস্ত্র বিক্ষোভকারী ও সন্ত্রাসীদের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। আসলে দেখেন, এটা কিন্তু একটা হাস্যকর ব্যাপার। এই যে জয় যে পোলট্রি লইতেছেন, এতে কি সে ইঙ্গিত দেয় জানেন? তিনি চাচ্ছেন হয়তো বা বাংলাদেশে আবার ফিরে আসতে, কি বাংলাদেশের রাজনীতিতে আবার আসতে। দেখেন, এটা তিনি করতেই পারেন, কারণ হয়তো বা এই যে এই কর্মকাণ্ডের খারাপ কর্মকাণ্ডের সাথে হয়তো বা তিনি জড়িত ছিলেন না, তার মার নির্দেশেই এগুলো হয়েছে। অতএব হয়তো বা তিনি যদি ক্ষমতায় ফিরে আসেন তার মাও আসতে পারবে। কিন্তু জনগণ, বাংলাদেশের জনগণ যদি তাকে না চায়, সে ক্ষমতায় আসবে কী করে, সেটা কিন্তু একটা দেখার বিষয়। আমরা কিন্তু একদম ফেয়ার কথাগুলো অর্থাৎ বিশ্লেষণ করছি। হয়তো বা কারো মনে কষ্ট পেতে পারেন। দেখেন, কারো মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। এটা প্রথম আলো পত্রিকায় যেগুলো বলছে আমি সেগুলো আপনাদের সাথে কিছুটা বিশ্লেষণ করছি। দেখেন, তবে বর্তমান যে সময় বা প্রেক্ষাপটে, তবে আওয়ামী লীগ এই যে 2026 সালে যে নির্বাচন, সেখানে কিন্তু তাদের নিষিদ্ধ করা হয়েছে সকল কার্যক্রম। অতএব তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে হ্যাঁ, অদূর ভবিষ্যতে যদি মনে করেন বিএনপি পোলট্রি খায়, অর্থাৎ বিএনপির মানে পতন হয়, তাহলে কিন্তু আবার এই বাংলাদেশে আওয়ামী লীগ তারা ঘাঁটি গেড়ে বসতে পারবে এবং আসতে। তবে সে পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁচে কিনা সেটাও একটা সন্দেহ। সুপ্রিয় দর্শক, তাহলে কোন ব্যাখ্যাটি সঠিক? এই প্রশ্নে কেবল কথার কথা নয়, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের
দোষী সাব্যস্ত করায় যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত আংশিকভাবে এই কথাগুলো কিভাবে ব্যাখ্যা করা হয় তার উপর নির্ভর করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আইসিটির অন্যান্য প্রায় সবগুলো বিচারের জন্য বিষয়টি খুবই প্রাসঙ্গিক। কথোপকথন। যে রেকর্ডিং নিয়ে আলোচনা হচ্ছে সেটি 2024 সালের 18 জুলাই রাত আনুমানিক 10টার দিকে শেখ হাসিনা ও দক্ষিণ ঢাকার সাবেক মেয়র ফজলে নূর তাপসের মধ্যে হওয়া একটি ফোনালাপ। ফজলে নূর তাপস সম্পর্কে শেখ হাসিনার ভাতিজা হন। কথোপকথন শুরুতে দুই আওয়ামী লীগ নেতা সন্ত্রাসীদের দ্বারা সম্পত্তির হামলার কথা বলেন। তাপস বলেন, জাতীয় সচিবালয়, যেখানে সরকারি মন্ত্রণালয়গুলো রয়েছে, এবং আবাহনী ক্লাবে আওয়ামী লীগ ঘনিষ্ঠ সাবেক শাসক দলের ফুটবল ক্লাব হামলা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন আরও কিছু সংবেদনশীল বাসা বাড়িতে আক্রমণ হতে পারে। এর জবাবে শেখ হাসিনা বলেন তিনি সব ধরনের জামায়াত ছত্রভঙ্গ করার ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তাপস সতর্ক করে বলেন ওদের প্রেক্ষাপট থেকে বোঝা যায় তিনি সেই সন্ত্রাসীদের বোঝাচ্ছেন। তার মানে হয় আরও অনেক কিছু পরিকল্পনা আছে। এরপর তিনি জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী কি সেনাবাহিনী নামানোর মতো সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার কথা বলছেন কিনা। শেখ হাসিনা বলেন সেনাবাহিনীর নামানোর প্রয়োজন নেই, তবে তিনি জানান তিনি সেনাপ্রধানের সঙ্গে কথা বলছেন এবং সেনাবাহিনী রেডি আছে। পাশাপাশি তিনি বলেন আরও কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে ড্রোন দিয়ে আকাশ থেকে ছবি তোলা এবং হেলিকপ্টার ব্যবহার করা। এবং আপনারা জানেন যে সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় এই আপনার হেলিকপ্টার ব্যবহার করে গুলিও করা হয়েছে, এরকম সিনারি কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরালও হয়েছে। আসলে কোনো তথ্যই গোপন করার মতো পরিস্থিতি আওয়ামী লীগের নেই, এবং সবগুলো সারা বিশ্বের মানুষ কিন্তু এগুলো দেখেছে, ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। কারণ এখন বর্তমানে মডার্ন যুগ, এগুলো কিন্তু চাপিয়ে রাখা যায় না। তারপর তারা মানে মিথ্যাবাদীর মতো কেমনি অস্বীকার করে, এটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার, রুচির ব্যাপার। এই জন্য কিন্তু মানুষ তাদের উপর বিরক্তি। আসলে সত্য কথা বললে দেখেন, একটা দেশের সরকার হয়তো বা তার রাজ্য বাঁচানোর জন্য একটা কিছু করতেই পারে, এটা আমরা মানি, কিন্তু ভুলও করতে পারে। এটা ভুলের ঊর্ধ্বে কোনো মানুষই না। তিনি যখন ভারতে গেছে, সেই জায়গায় গিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি বলতে আমি বাংলাদেশে যে অন্যায় করেছি সেগুলোর জন্য আমি সারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছি, দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু উদার, দয়াশীল, তার কিন্তু ক্ষমা করে দিত। উল্টো তিনি না করে আর উস্কানিমূলক যত কথাবার্তা আছে তিনি বলেছেন, মিটিং করেন, মিছিল করেন, লাভ কি? আপনি কি বাংলাদেশে আসার কোনো ক্ষমতা আছে, পরিস্থিতি আছে, আসতে পারবেন? ভারত ইচ্ছা করলে কি আসতে পারবেন? কারণ বাংলাদেশের মানুষ তো আপনাকে মেনে নিতে পারবে না। তার চেয়ে আপনি বিনয়ী হয়ে যদি ক্ষমা চেতেন, সকল মানুষ আপনাকে ক্ষমা করে দিত। আপনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আপনার যে আওয়ামী লীগের যে লোকজন আছে, তারা কিন্তু বিপদে পড়ে গেছে। আসলে আপনাদের লজ্জা শরম বলতে কিছু নেই কেন ভাই? মানুষ যদি একটু নর্ম হয়, যেমন আমি একটা ভুল করতেই পারি, আমি হতে পারে, আমি যদি একটু নর্ম হই, নরম সুরে কথা বলতাম, তাহলে হয়তো বা অনেকের দয়া আসতো যে না, তিনি হয়তো বা ভুল করছে, বুঝতে পেরেছে, তিনি ক্ষমা চেয়েছে। তা না করে যদি উল্টা আরও উস্কানিমূলক কথাবার্তা করেন, সেগুলো কি জনগণ মেনে নেবে? প্রশ্ন সবার কাছে। আসলে দেখেন, কিছু কিছু মানুষের মানসিক রোগও আছে, যারা বড় বড় নেতা আছেন। সুপ্রিয় দর্শক, এরপর শেখ হাসিনা বলেন তিনি সবগুলিকে অ্যারেস্ট করতে নির্দেশ দিয়েছেন। তিনি জানান একাধিক সংস্থাকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পাবা ধরে ফেলো। এরপর তাপস বলেন স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জানিয়েছে যে ওরা এখন মোহাম্মদপুর থানার দিকে এগোচ্ছে। এর জবাবে শেখ হাসিনা বলেন সেখানে র্যাব পাঠানো হোক। ঠিক এই জায়গাতেই তিনি সেই বহুল আলোচিত কথাগুলো বলেন, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লিথার ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে সোজা গুলি করবে। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এর আগে তিনি এমন নির্দেশ দেননি, তিনি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, এবং তিনি ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটির কথা চিন্তা করেছেন। এতে তাপস বলেন না, রাতে স্টুডেন্ট না, রাতে হলো ওরা সন্ত্রাসী। এরপর শেখ হাসিনা আবার অবকাঠামো ক্ষয়ক্ষতির কথা বলতে শুরু করেন। তিনি বলেন সব জায়গায় আগুন, বিআরটিসি বন্ধ করে দিয়েছে, পোড়াইয়া দিছে, বিটিভি পোড়াইয়া দিছে, এখন তো ইন্টারনেট বন্ধ, সব পোড়াইয়া দিছে, এখন চলবে কিভাবে? কথোপকথনের শেষ দিকে তাপস সতর্ক করেন যে ওরা রাতে মনে হয় আবার ব্যাপক আক্রমণ করবে। শেখ হাসিনা দুর্গ ব্যবস্থাপনা অফিসে আগুন দেওয়ার কথা উল্লেখ করেন।
আর তাপস বলেন বনানী বা গুলশানে হামলা সম্ভাব্য লক্ষ্য থাকতে পারে। আসলে ব্যাখ্যা, যদি ফোনালাপটি আলাদা করে পুরো প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্নতাভাবে বিবেচনা করা হয়, তাহলে সজীব অজয় জয়ের যুক্তির মতো করে এভাবে ব্যাখ্যা করা অযৌক্তিক নয় যে শেখ হাসিনা এখানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যে অনুমতির কথা বলেছেন তা মূলত অগ্নিসংযোগ ও সম্পত্তির উপর সহিংসতার হামলায় জড়িত ব্যক্তিদের জন্য প্রযোজ্য ছিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের জন্য নয়। তাহলে আমার প্রশ্ন হলো, আচ্ছা বুঝলাম তিনি সন্ত্রাসীদের উপর গুলি করতে বলছেন, আসলে সে সময় কি সন্ত্রাসীরা ছিল? সব ছিল তো সাধারণ জনগণ, দেশের জনগণ এবং ছাত্র জনতা মিলিত আন্দোলনে নেমেছে। তাহলে আপনি কার বুকে গুলি করবেন এবং সন্ত্রাসী তাদের বানিয়ে দেবেন? বানাতে পারছেন? কি হলো? হিতে বিপরীত হয়ে গেল। আপনি দেশে আর থাকতে পারলেন না, দেশ থেকে পালিয়ে গেলেন। কিন্তু এই যে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর কি হলো? সারা বাংলাদেশের যত আওয়ামী লীগ নেতাকর্মী আছে তারা কিন্তু অসহায় হয়ে পড়ল। কিছুদিন আগেও শুনছেন যে একজন যে আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মীর ছেলে এবং বউ আত্মহত্যা করেছে, ছেলেকে চুবিয়ে মেরে বালতিতে, তারপর নিজে আত্মহত্যা করেছে। এটা কি অসহায়ত্ব? কারণ তার স্বামীকে কাছে পায়নি, এই জন্য তিনি আত্মহত্যা করছেন। আর যদি এরকম না হতো, 17 বছর ক্ষমতার লোভে না থেকে 5 বছর পর পর ফেয়ার নির্বাচন দিয়ে আপনারা যদি যেতেন, তাহলে আপনাদের দেশ থেকে পালিয়ে যাওয়া লাগতো না। আপনাদের আয়নাঘর বানাইছেন কেন? দেখেন, নিজের রাষ্ট্রের মানুষকে যদি আয়নাঘরে নির্যাতন করার জন্য আয়নাঘর বানাতে হয়, তাই এর চেয়ে লজ্জাজনক আর নাই। এবং নিজের দেশে জঙ্গি নাটক সাজিয়ে জঙ্গি বিশ্বের দরবারে জঙ্গি উত্থাপন করেছেন, নিজের দেশকে ছোট করেছেন। এটা কি? সবই মানলাম, আয়নাঘর আপনারা বানাননি। তাহলে ইলিয়াস আলীর যে গুমের সমস্যাটা, সেটা আসলে কোথা থেকে আসলো? ইলিয়াস আলীর লাশটা কোথায়? এবং আপনারা যে আরমান আজমিকে যেখানে রেখেছেন সেটার নাম কি? আয়নাঘর না? সব কিছুই কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কারণ ওই বক্তব্য দেওয়ার আগে পুরো কথোপকথন মূল বিষয় ছিল বিভিন্নভাবে ভবনে হামলা, প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশের ঠিক আগ মুহূর্তে তাপস বলেছিলেন, ওরা যার মাধ্যমে সেই সন্ত্রাসী বোঝানো হচ্ছে বলে মনে হয় মোহাম্মদপুর থানার দিকে এগোচ্ছে, এতে একটি সহিংস হামলার আশঙ্কার ইঙ্গিত এমন বোঝাতে চাচ্ছিলেন তাপস, তেমনই মনে হয়। এছাড়া প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতির কথা বলার ঠিক পরই শেখ হাসিনা বলেন তিনি আগে এমন নির্দেশনা দেননি, কারণ তিনি ছাত্রদের নিরাপত্তার কথা ভেবে এতদিন নিজেকে সংযত রেখেছিলেন। এতে বোঝা যায় অত্যন্ত এই ফোনালাপ তিনি যেভাবেই ভাষা চয়ন করেছেন তাতে সচেতনভাবেই ছাত্র সন্ত্রাসী এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য করেছিলেন। তবে আরেকটি ব্যাখ্যা সম্ভব, ফোনালাপের মাঝামাঝির অংশের যখন শেখ হাসিনা ও তাপস নজরদারি ও গণগ্রেপ্তারের নিয়ে কথা বলেন, তখন তারা হয়তো শুধু সন্ত্রাসীদের নয় বরং বিক্ষোভকারীদের একটি বৃহৎ গোষ্ঠীর কথাও বলেছিলেন। অতএব এখানেই তিনি ধরা। তবে এই ব্যাখ্যা অনুযায়ী পরে যখন শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশের কথা বলেন, তখন তিনি কেবল সহিংসিত কর্মকাণ্ডের জড়িতদের নয় বরং এই বড় গোষ্ঠীকেই বোঝাতে পারেন। এই ব্যাখ্যাটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তবে একটি তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য, বিশেষ করে প্রাণঘাতী শক্তি ব্যবহার কথা বলার পরপরই ছাত্রদের নিরাপত্তা নিয়ে তার মন্তব্যের আলোকে একটি কম গ্রহণযোগ্য। সুতরাং এই সীমিত বা সংকীর্ণ ব্যাখ্যার ভিত্তিতে বলা যায় সচিব অজয় জয়ের একটি গুরুত্বপূর্ণ যুক্তি আছে। শুধু এই রেকর্ডিংটিকে ধরে নিশ্চিতভাবে প্রমাণ করা যায় না যে শেখ হাসিনা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এ কারণে বিবিসি ও আল জাজিরা তথ্যচিত্রগুলো কিছুটা বিভ্রান্তিকর হয়েছে, কারণ সেগুলো শেখ হাসিনা এই মন্তব্য কোনো প্রেক্ষাপট করেছিলেন তা যথাযথভাবে ব্যাখ্যা করা যায়নি এবং এমন বোঝানো হয়েছে যে তিনি বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন এই ফোন আলাপে। বৃহত্তর প্রেক্ষাপট, তবে ফোন আলাপটি এই ব্যাখ্যা মেনে নিলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যে সাক্ষ্য দিয়েছেন এবং মাঠ পর্যায়ে যেসব ঘটনা ঘটেছে সেগুলো শেখ হাসিনার নির্দেশই পরিচিত ব্যক্তি ও প্রভাব বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আল মামুনের কথাই কিন্তু শেখ হাসিনা ধরা খেয়েছেন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার ফাঁসির রায়ও ঘোষণা করে দিয়েছে। আইজিবি আদালতকে জানান 18 জুলাই অর্থাৎ যেদিন শেখ হাসিনা ও তাপসের মধ্যে ফোনালাপটি হয়েছিল
সেদিন থেকেই শেখ হাসিনা বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। তিনি আদালতে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফোন করে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমনের জন্য সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। সে সময় আমি পুলিশের সদর দপ্তরে ছিলাম এবং অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়াদ্দার আমার সামনে উপস্থিত ছিলেন। আমি যখন প্রধানমন্ত্রীর এই নির্দেশ প্রলয় জোয়ারদারকে জানাই, তখন তিনি আমার কক্ষ থেকে বের হয়ে ঢাকার মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার সহ সারা দেশে এই নির্দেশ পৌঁছে দেন। এই নির্দেশটি দেওয়া হয় 18 জুলাই 2024 তারিখকে এবং ওই দিন থেকেই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার শুরু হয়। দেখা যাচ্ছে আইজিপি সম্ভবত সেই একই অনুমতি কথাই বলছেন যার উল্লেখ শেখ হাসিনাও তার ফোনালাপ করেছিলেন। শুধু তাপসের সঙ্গে এই ফোনালাপটি বিবেচনায় নিলে শেখ হাসিনা ঠিক কী নির্দেশ দিয়েছিলেন তা পুরোপুরি স্পষ্ট হয়ে যায় না। কিন্তু ফোনালাপের বাইরে যেসব প্রমাণ আছে সেগুলো শক্তভাবে বোঝায় যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ তার সিদ্ধান্তের মধ্যেই ছিল। কিন্তু যে আল মামুন অর্থাৎ যে পুলিশের ডিআইজি যে সাক্ষ্য দিয়েছেন মামুন, তাতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটকে গেছে। অতএব সরাসরি সাক্ষ্য। আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হলো, এই অনুমতি দেওয়ার আগে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শুধু একজন ছাত্র আন্দোলনকারী আবু সাইদের মৃত্যু হয়েছিল। ওই দিন বাকি মৃত্যুগুলো পুলিশের কারণে নয়, বরং আওয়ামী লীগ কর্মীদের আক্রমণের ঘটেছে বলে মনে হয়। কিন্তু 18 জুলাইয়ের পর সব কিছু বদলে যায়। ধারণা করা যায় নতুন নীতি অনুমোদনের পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে 50 জনের বেশি মানুষ নিহত হয় সেদিন। এরপর 19 জুলাই প্রায় 200 জন নিহত হন। 20 জুলাই 70 জনের বেশি মানুষ প্রাণঘাতী আঘাতে মারা যান এবং 21 জুলাই 20 জনের বেশি মানুষ নিহত হন। শুধু তাপসের সঙ্গে এই ফোনালাপটির বিবেচনায় নিলে শেখ হাসিনা ঠিক কী নির্দেশ দিয়েছেন তা পুরোপুরি স্পষ্ট হয় না। কিন্তু ফোনালাপের বাইরে যেসব প্রমাণ আছে সেগুলো শক্তভাবে বোঝায় যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ তার সিদ্ধান্তের মধ্যেই ছিল। এমনকি যদি শেখ হাসিনাকে সুবিধা দিয়েও ধরা হয় এবং বলা হয় যে তিনি কেবল সন্ত্রাসীদের বিরুদ্ধেই এই নির্দেশ দিতে চেয়েছিলেন, যেমনটি জয় দাবি করেন, তবুও বাস্তবে পুলিশ ও নিরাপত্তা বাহিনী এই নির্দেশকে সাধারণ বিক্ষোভকারীদের বিরুদ্ধেও প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতি দিয়েছেন। তাহলে পুলিশেরা যে লাশগুলো পুলিশে আসলে আপনারা দেখেছেন ভ্যানে, তাহলে সেটা কি? অনেক প্রমাণ আছে, ভিডিও আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভুল সংশোধন করতে বা নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সংযত রাখতে শেখ হাসিনার পরবর্তী কোনো পদক্ষেপ নিয়েছিলেন এমন কোনো প্রমাণ নেই। এখানেই তিনি ধরা। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আসলে জয়ের যে আল জাজিরিয়ায় যে সাক্ষাৎটি দেওয়া হয়েছে সেটা কি সত্য না ভিত্তিহীন বলে মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।